হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতোই আমরা আমাদের সেই ভয়ঙ্কর ইউটিউব চ্যানেলটিতে আবারও ফিরে আসলাম। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং অধিক আগ্রহ বুকে জমা নিয়ে আপনারা বসে আছেন ইউটিউব চ্যানেলটিতে ভূত এফএম শোনার জন্য। তো অপেক্ষার সময় কিন্তু এখন শেষ হতে চলেছে, কেননা আমরা আপনাদের কাছে এখন এমন একটি ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি যেটি শোনার পর আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। আর এই ঘটনাটি আজকের ঘটনা শোনার পর আমি মনে করি আপনাদের অনেকটা ভালো লাগবে। তো আর দেরি করছি না, চলে যাচ্ছি মূল ঘটনায়। তো আজকে আপনাদের মাঝে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সে ঘটনাটি ঘটে যায় আমার এক দুঃসম্পর্কের চাচার সঙ্গে। আমার চাচার নাম হচ্ছে হাফিজউদ্দিন। তো আজ থেকে প্রায় ৩ মাস আগের কথা। আমি কিন্তু ঢাকায় একটা জব করি। তো আমি যখন ঢাকা থেকে বাড়িতে ফিরি, তখন বাড়িতে আসি প্রায় শুক্রবার দিনটি ছিল। তখন আমি বাড়িতে খাওয়া দাওয়ার পর আমি ভাবলাম যে আমাদের বাড়ির পাশে যে একটা বিল আছে ভাস্করখিলা নামক, ওই বিলটা দেখে আমি একটু ঘুরে আসবো। তখন আমি বিলে যাই, যাওয়ার পর আমি দেখতে পাই যে হাফিজউদ্দিন চাচা ওইখানে বসে আছেন এবং উনি কয়েকটা হাঁস পালন করছিলেন এবং হাঁসগুলোকে দেখাশোনা করছেন। তখন আমি ওনার কাছে যাই, গিয়ে বললাম যে হাফিজউদ্দিন কাকা, আপনার কি খবর, আপনি কেমন আছেন? তখন তিনি এভাবে এক কথা দুই কথা হতে হতে তিনি চলে গেলেন ৩ বছর আগের ঘটনায়। তখন তিনি ৩ বছর আগের ঘটনার ওনার সাথে এমন খারাপ একটা ঘটনা ঘটে যায়, যেটা শোনার পর আমি একটু হতভম্ব হয়ে পড়ি। আর আমি জানি আপনারাও এই ঘটনাটা যদি শুনেন তাহলে এটা শোনার পর আপনাদেরও অনেকটা ভালো লাগবে। তো যাই হোক, হাফিজউদ্দিন চাচা আমাকে তিনি ওনার ঘটনাটা বলা শুরু করে দেন এবং খুব নিখুঁতভাবে আমাকে তিনি ঘটনাটা উপস্থাপন করেন আমার কাছে। তো আমিও আপনাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করতে যাচ্ছি। তো আশা করি আপনার ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। তো আমার হাফিজউদ্দিন চাচা চলে গেলেন ৩ বছর আগের ঘটনাতে। তখন আমার হাফিজউদ্দিন চাচা একটা ব্যবসা করতেন। তো ব্যবসাটা এমন ছিল যে ছোট বাচ্চাদের যে সর্দি কাশির জন্য একটা সিরাপ ব্যবহার করা হয়, লতা পাতা দিয়ে বানানো হয়, সেটা আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন। তো ওই যে পাতাগুলো কিন্তু সংগ্রহ করা হয় কোনো জঙ্গল বা কোনো পাহাড় থেকে। তো আমার চাচা কিন্তু এরকম কাজ করে থাকতেন। ওনার সাথে একটা লেবার ছিলেন। ওই লেবারটার সঙ্গে তিনি প্রতিদিন ওই পাতা লতা কুড়িয়ে আনতেন এবং গাড়ি গাড়ি করে বোঝাই করে আনতেন। আনার পর তিনি এগুলো বিক্রি করতেন। এভাবে বিক্রি করে তিনি অনেক টাকা ইনকাম করতেন। তো যাই হোক, এগুলো যে পাতা লতা কিন্তু অনেকটা পাওয়া যায় না আমাদের এদিকে। তো আমার চাচা সিদ্ধান্ত নিলেন যে ৩ বছর আগে যে সিলেটের দিকে যাবে এবং সিলেট শ্রীমঙ্গলের দিকে যাবে। তো শ্রীমঙ্গলের দিকে যাবে, ওনার সাথে যে লেবারটা ছিল ওই লেবারের বাবা মাকে যে বললেন যে আপনার ছেলেকে আমি শ্রীমঙ্গল নিয়ে যেতে চাই, ওইখানে ভালো ভালো পাতা পাওয়া যায়। তো ওই পাতাগুলো যদি আমরা কিশোরগঞ্জে নিয়ে এসে বিক্রি করতে পারি তাহলে অনেকটা লাভবান হব আমরা। তখন ওই লেবারের ছেলেটা, মানে লেবারের যে বাবা মা ছিল, তারা মানে বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে যান, তাকে দেখে শুনে রাখবেন। তখন আমার চাচা আর ওই ছেলেটাকে নিয়ে চলে যান সিলেট শ্রীমঙ্গলে। তখন শ্রীমঙ্গলে কিন্তু বড় বড় পাহাড় রয়েছে। ওই পাহাড়ের উপরে কিন্তু ওইসব লতা পাতার গাছ কিন্তু অনেক প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো যার কারণে আমার চাচা দেখতে পেরে অনেকটা খুশি হন এবং মানে ওইখানে গিয়ে তিনি কয়েকটা গাড়ি ভাড়া করে নেন, যেহেতু কিশোরগঞ্জে নিয়ে আসতে হবে। তখন হাফিজউদ্দিন চাচা তিনি সিদ্ধান্ত নিলেন যে ২টা পিকআপ ভাড়া করে নিবেন। তো কিশোরগঞ্জ থেকে ২টা পিকআপ ভাড়া করে তিনি সিলেট শ্রীমঙ্গলে চলে যান। ওইখানে যাওয়ার পর তিনি দেখতে পেলেন যে একটা বড় রকমের পাহাড় রয়েছে ওইখানে এবং ওই পাহাড়ের যে আশপাশটা ছিল ওইটার মধ্যে অনেক লতা পাতার গাছ জন্মেছিল, যেগুলো কিনা অনেকটা মানে মানে হাতের মধ্যে মোরাদ দিচ্ছিল। আর এগুলো কিছুটা তোলার পরেই কিন্তু গাড়িগুলো বোঝাই হয়ে যাচ্ছিল। এটা দেখে আমার হাফিজউদ্দিন চাচা খুব খুশি হন এবং ভাবলেন যে যদি এভাবে আসতে পারি, এখানে আসার পর যদি পাতা-লতা পেয়ে যাই আমরা সহজে, তাহলে কিন্তু আমরা অনেকটা লাভবান হব। তখন তিনি ১ম দিন এভাবে পাতা-লতা ২ গাড়ি বোঝাই করে নিয়ে চলে আসেন। তো তারপর দিন তিনি ভাবলেন যে আজকে ৩ গাড়ি নিয়ে যাব। তখন আমার হাফিজউদ্দিন চাচা ৩টা পিকআপ ভাড়া করে নেন এবং ভাড়া করার পর তিনি সিলেট শ্রীমঙ্গলে ওই গাড়িগুলো নিয়ে চলে যান। যাওয়ার পর তিনি ওই পাহাড়টার মধ্যে আবারও উঠে পড়েন আগের দিনের মতো। ওঠার পর ওনার সাথে যে লেবারটা ছিল, ওই লেবারটার কাজ ছিল মানে হাফিজউদ্দিন চাচা পাতাগুলো ছিঁড়িয়ে দিবে, কেটে দিবে গাছগাছালি থেকে এবং ওই ছেলেটা বোঝাই করে আনবে, গাড়িতে রাখবে। তখন আমার চাচা কিন্তু দা দিয়ে আস্তে আস্তে করে কাটছিলেন লতা পাতার গাছগুলো। কিন্তু জঙ্গলটা এতটাই ঝোপঝাড় ছিল যে
মানে তলে যে চা বাগানের গাছও ছিল, ওই গাছগুলোর মধ্যে মানে কিছু দেখা যাচ্ছিল না। কেউ যদি ওইখান থেকে আসে তাহলে তাকেও মানে কোনো রকমের দেখা যাচ্ছিল না, এতটা উঁচু উঁচু গাছ ছিল এবং চা পাতার গাছগুলো যে এত বড় ছিল। তো যাই হোক, হাফিজউদ্দিন চাচা কিন্তু মনের সুখে তিনি লতা পাতার গাছগুলো থেকে লতা পাতাগুলো তুলছেন এবং অনেকটা করে তুলছেন, যেহেতু ওই গাড়িগুলো আজকে বোঝাই করতে হবে, কেননা আজকে 3টা গাড়ি নিয়ে আসছেন তিনি। তো গাড়িগুলো যখন বোঝাই হয়ে যাচ্ছিল, লাস্টের গাড়িটার মধ্যে আর 2-3টা বোঝা যদি মানে ফালানো হয় তাহলে গাড়িটাও মানে সম্পূর্ণ ভরে যাবে। তখন তিনি লাস্টের যে বোঝাগুলো কাটার সময় তিনি আস্তে আস্তে করে কাটছিলেন, তখন কিন্তু সন্ধ্যা গনিয়ে আসছিল। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর কিন্তু যে চাচার সঙ্গে যে লেবারটা ছিল, ওই লেবারটার বয়স ছিল প্রায় 13 থেকে 14 বছর হবে। তো ওই লেবারটাকে তিনি পাঠালেন, তবে অনেকক্ষণ হয়ে গেল যে লেবারটা এখনো চাচার কাছে আসছে না। এদিকে কিন্তু সন্ধ্যা গনিয়ে আসছে, তো মাগরিবের আজান প্রায় দিবে দিবে এমন অবস্থায় কিন্তু অন্ধকারও ঘনিয়ে আসে। তখন আমার চাচা ওই লেবারটাকে ডাকছিলেন, তখন তিনি ডাকাডাকির পরও যখন ওই লেবারটাকে মানে খুঁজে পাচ্ছিলেন না, তখন তিনি ভাবলেন যে এতটা দূরে পিক আপগুলো রাখা রয়েছে, এই ছেলেটা এখানে গিয়ে কী করছে, না জানি কোনো খাবার দাবার খেতে বসেছে নাকি। আর খাবার দাবার খেতে বসলেও তো আমাকে না বললে তো সে দেরি করবে না, এমনিতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। তখন আমার চাচা বললেন যে আচ্ছা যাই তো, গিয়ে দেখি, এখানে যদি তাকে না পাই তাহলে তার কাছে খবর আছে। তখন তিনি ভাবলেন যে যাবো যখন, একটা বোঝা আমার মাথায় করে নিয়ে যাই, কেননা একটা বোঝা নিতে পারলে একটাই কমে যাবে। তখন আমার চাচা একটা বোঝা মাথার মধ্যে খুব কষ্ট করে তুলে নেন এবং তোলার পর তিনি আস্তে আস্তে করে এগোতে থাকেন। যখন তিনি চা বাগানের যে পর্দার মধ্যে চলে আসেন, পাহাড় থেকে যখন নামার পর তিনি যখন চা বাগানের ভিতরে ঢুকেন, তখন তিনি শুনতে পান যে চা বাগানের ভিতর থেকে কিছু একটা কর্মর শব্দ হচ্ছে। তখন আমার মানে হাফিজ চাচা চিন্তায় মানে মুগ্ধ হন যে কিরে, মাথার মধ্যে বোঝা নিলাম এবং সাইডে এরকম শব্দ কেন হচ্ছে, সাইডে এরকম শব্দ হওয়ার তো কথা না। তো তিনি ভাবলেন যে হয়তো আমার মনের ভুল। তখন আমার হাফিজউদ্দিন চাচা আবার তিনি হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে তিনি এক পর্যায়ে পিক আপের কাছে চলে আসেন এবং একটা বোঝা ওইখানে ফেলে দেন। তখন পিক আপের গাড়ির যে ড্রাইভারগুলো ছিল তাদেরকে গিয়ে ডাক দিলেন এবং বললেন যে এই তোমরা উঠো, আমার সাথে যে একটা ছেলে ছিল ওই ছেলেটাকে কি তোমরা দেখেছো? তখন পিক আপের ড্রাইভারগুলো বলল যে না চাচা, আমরা কিভাবে দেখবো, সে তো আপনার সঙ্গে কাজ করছে, আমরা তো পিক আপের ভিতরে বসে রয়েছে এখনো। তখন আমার চাচা বললেন যে তাকে তো অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। তখন মানে পিক আপের লোকগুলো বলছেন যে কি বলছেন এসব, খুঁজে পাবেন না কেন, গিয়ে দেখেন কোথায়, মনে হয় দোকানপাটে গিয়ে বসেছে মনে হয়। তখন আমার চাচা বললেন যে সে তো দোকানপাটে আমাকে না বলে যাবে না। তখন আমার চাচা বললেন যে আচ্ছা তুমি একজন কি আমার সাথে আসবা? তখন পিক আপের ভিতর থেকে একজন লোক বললেন যে কেন, আপনি কি ভয় পান নাকি চাচা? তখন চাচা বললেন যে না, ভয় না, মানে এই ওই বোঝাগুলো অনেকটা ওজন হয়ে গিয়েছে, আর ওইখানে 2-3টা বোঝা রয়েছে যেগুলো এখন আনতে হবে পিক আপের উপরে। তখন আমার চাচার মানে সহযোগিতার জন্য একজন লোক পিক আপ থেকে বেরিয়ে আসেন এবং বললেন যে হ্যাঁ চাচা চলেন, আমি আপনার সাথে যাব। তখন হাফিজউদ্দিন চাচা আর ওই পিক আপের ড্রাইভারটা তারা আস্তে আস্তে করে এগোচ্ছিলেন মানে পাহাড়ে ওঠার সময়। তো তারা যখন চা বাগানটা পার হয়, তো পার হওয়ার শেষ প্রান্তে তারা আবারও শুনতে পারেন যে কিছু একটা কর্ম শব্দ হচ্ছে চা বাগানের ভিতরে। তখন হাফিজউদ্দিন চাচা বলে উঠলেন যে ড্রাইভার দেখেন তো, ওইখানে কিছু একটা শব্দ হচ্ছে মনে হয়। তখন ড্রাইভার বললেন যে চাচা কিসের আবার শব্দ হবে ওইখানে? তখন হাফিজউদ্দিন চাচা বললেন যে তো আপনি একটু চুপ করেন এবং আস্তে আস্তে করে শোনার চেষ্টা করেন যে ওইখান থেকে কিছু একটা শব্দ আসছে। তখন ড্রাইভারটা বললেন যে চাচা হ্যাঁ আমি তো শুনতে পারছি, তবে ওই চা বাগানের ভিতরে মানে ওইগুলো তো গাছ গোছালি মানে অনেকটা ভরা, ওইখানে গেলে তো আমাদের শরীরে অনেকটা চা বাগানের বাড়ি লাগবে। যাই হোক আমাদের যেতে হবে না, মনে হয় কোনো শিয়াল বা বাঁদর হবে। তখন আমার চাচা বললেন যে হ্যাঁ তাও তো হতে পারে, কিন্তু আমার সাথে লেবারটাকে তো দেখতে পারছি না, আমরা তো এখন একটু পরে বাড়িতে রওনা দিব। তো ছেলেটাকে যদি না পাই তাহলে তাকে ফেলে কিভাবে চলে যাব, তাকে তো খুঁজতে হবে। তখন ড্রাইভারটা বললেন যে জি চাচা আপনি তো ঠিক বলেছেন, ছেলেটাকে তো খুঁজতে হবে। তখন তিনি ওই যে বাকি ড্রাইভারগুলো ছিল ওই 2 ড্রাইভারকে মানে উনি ফোন দিয়ে বললেন যে ওই হাফিজউদ্দিন চাচার সঙ্গে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটাকে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা একটু খুঁজে দেখুন তো রাস্তাঘাটের পাশ দিয়ে, আপনারা পান নাকি, পাইলে আমাদেরকে একটু জানিয়ে দিবেন। তখন
ওইখানে রাস্তার মধ্যে দুইটা ড্রাইভার থাকার তারা বললেন যে আচ্ছা ঠিক আছে, আমরা ওই পিচ্চিটাকে আমরা খুঁজছি। তখন আমার চাচা এবং ওই যে ড্রাইভারটা ছিল প্রথম ড্রাইভার, তারা দুজন মিলে পাহাড়ের উপরে উঠে পড়ে। তখন তারা পাহাড়ের উপরে ওঠার পর দেখতে পারলেন যে পাহাড়ের উপর আর 3টা বোঝা এখানে বাঁধা রয়েছে। তো 3টা বোঝা দেখার পর তারা চিন্তা করলেন যে আমরা দুজনে যদি 2টা বোঝা এখান থেকে নিয়ে চলে যাই তাহলে আরো একটা বোঝা এখানে থাকবে, তো একটার জন্য আবার একজনের আসতে হবে। তখন ড্রাইভারটা বললেন যে জি চাচা, আচ্ছা পরে না হয় আপনি চলে এসে বোঝাটা নিয়ে যায়েন, তো এখন আমরা দুজন মিলে 2টা বোঝা নিয়ে চলে যাই। তখন আমার চাচা বললেন যে আচ্ছা ঠিক আছে চলো তাহলে। তখন আমার হাফিজউদ্দিন চাচা একটা বোঝা মাথায় নেন এবং ওই ড্রাইভারটা একটা বোঝা মাথায় নেন। নেওয়ার পর তারা যখন ওই পাহাড়টা থেকে আস্তে আস্তে করে নামছিলেন, তো নামার সময় কিন্তু তারা খুব হার্ডলি নামছিলেন, কেননা ওই পাহাড় থেকে যদি পড়া যায়, একবার যদি পা ছুটকে পড়ে যায় তাহলে কিন্তু মৃত্যু ছাড়া আর কিছুই নেই। তো তারা খুব রিস্কে খুব সাবধানের সহিত তারা নামছিলেন। নামার পর তারা যখন আবার ওই চা বাগানটার নিকটে চলে আসেন যেখানে চা গাছ লাগানো ছিল, তখন তারা আবারও শুনতে পান যে ওইখানে কর্মর কিছু একটা শব্দ হচ্ছে, যে শব্দটা খুব ভয়ঙ্কর দেখাচ্ছে। তখন আমার যে হাফিজউদ্দিন চাচা তিনি ছিলেন পিছনে এবং ওই ড্রাইভারটা ছিলেন সামনে। তো ড্রাইভারটা খুব স্পিডলি হাঁটছিলেন। তো হাঁটতে হাঁটতে তিনি কিন্তু হাফিজউদ্দিন চাচার থেকে অনেকটা এগিয়ে ছিলেন। তো হাফিজউদ্দিন চাচা অনেকটা পিছিয়ে থাকার কারণে তিনি শুনতে পান যে আবারও কিছু একটা শব্দ হচ্ছে। তখন তিনি আবারও শুনতে পান একটা কথা যে এই দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ এখান থেকে, তাড়াতাড়ি দাঁড়াও বলছি, এখানে তোমরা আর যেতে পারবে না বলে হা 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 করে হেসে দিল। এরূপ হাসি শোনার পর আমার হাফিজউদ্দিন চাচা তিনি শরীরটা কেঁপে উঠলো। কেঁপে ওঠার পর তিনি ওই যে মাথার মধ্যে একটা বোঝা ছিল ওই বোঝাটা তিনি ফেলে দেন এবং ফেলে দেওয়ার পর একটা দৌড় দেন ওই দিকে। দৌড় দিয়ে তিনি ওই পিক আপের কাছে চলে যান। কাছে চলে যাওয়ার পর ওই ড্রাইভারগুলোকে হাফিজউদ্দিন চাচা হাঁপাতে হাঁপাতে বলতেছিলেন যে আমাকে তো কেউ একজন একটুর জন্য মেরেই ফেলতো, আমার তখন সিরিয়াস অবস্থা হয়ে যাচ্ছিল। তখন পিক আপের ড্রাইভারগুলো আমার চাচার এরকম হাঁপানি দেখে তারা তাদের পিক আপ থেকে একটা পানির বোতল বের করলেন এবং পানির বোতলটা বের করে বললেন যে চাচা আপনি এই পানিটা আগে পান করুন, তারপর আপনি আমাদের সাথে কথা বলুন, আপনার সাথে কি হয়েছে আমাদেরকে খুলে বলুন। তখন আমার চাচা কিছুটা দম নেন এবং তিনি প্রায় 3-4 মিনিটের মতো তিনি হাওয়াতে থাকেন। এতটাই হাঁপানি যে উনি খুব একটা ভয় পেয়ে যায়। তো ওনার ভয়ের পর তিনি পানি পান করলেন। পানি পান করার পর তিনি আরও 2-1 মিনিট ওইখানে বসেছিলেন আর ওনাকে ঘিরে ওই 3জন ড্রাইভার ঘিরা দিয়ে বসেছিলেন ওনার কাছ থেকে শোনার জন্য ওনার সাথে কি ঘটে গিয়েছিল। তখন আমার হাফিজউদ্দিন চাচা বললেন যে আমি যখন আসছিলাম তখন ওই প্রথম ড্রাইভারটা আমার সামনে ছিল, অনেকটা সামনে থাকার কারণে সে আমার বোঝাটা মাথা থেকে পড়ে যাওয়ার কারণে সে শুনতে পায়নি এবং না শুনতে পারায় সে হেঁটে হেঁটে পিক আপের কাছে চলে আসে। কিন্তু এখানে আমার সাথে আমার শুনতে পেলাম যে পিছন দিক দিয়ে আমাকে কেউ ডাকছে, এই তোমরা যেও না, এদিকে আসো, এখানে থাকতে হবে তোমাদেরকে। আমার এরকম কথাবার্তা শুনে আমার মাথা থেকে আমি বোঝাটা ফেলে দিই। তখন আমি দৌড়ে চলে আসি এক ছুটে। আমার খুব ভয় লাগছে, আমি আর যেতে পারবো না, ওই 2টা বোঝা এখানে পড়ে রয়েছে, এই বোঝাগুলো এখন কে আনবে। তখন ওই পিক আপের 2টা ড্রাইভারগুলো তারা হেসে দেন এবং হেসে দিয়ে তারা বলছেন যে আরে চাচা আপনি কোন যুগে এখনো পড়ে আছেন, আপনি কি এখনো উল্টা পাল্টা কথা বলে যাবেন, এসব উল্টা পাল্টা জিন পেতনি কিছু নেই। দেখেন কত সুন্দর অমাবস্যার চাঁদ উঠেছে, এই চাঁদের দিনে আলো ছিল অনেকটা, এই আলোর দিনে আপনি এতটা ভয় পাচ্ছেন কেন, চলেন তো দেখি আমরা। তখন আমার হাফিজউদ্দিন চাচা বলে উঠলেন যে আর শুনো, আমার সাথে যে হেল্পারটা ছিল, যে লেবারটা, ওই লেবারটাকেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে একটু খুঁজতে হবে, নাহলে তাকে যদি এখানে ফেলে রেখে চলে যায় তার বাবা মাকে গিয়ে আমি কি জবাব দিব। তখন ওই ড্রাইভারগুলো বললেন যে এটাও তো একটা চিন্তার বিষয়, লেবারটা কোথায় গেল। তখন তারা বললেন যে আচ্ছা একজন এখানে লেবারটাকে ওই রাস্তা দিয়ে খুঁজেন এবং আমরা আমাদের চাচার সঙ্গে আমরা দুজন ওই পাহাড়ের দিকে যাই, গিয়ে দেখতে পারি যদি আমরা কিছু একটা গোলমাল থাকে তাহলে তো আমরা দেখতেই পাবো, আর এসব কিছু হবে না বলে তারা সিদ্ধান্ত নেন। এবং ওই 2জন ড্রাইভার এবং হাফিজউদ্দিন চাচা তারা 2জন চলে আসেন ওই চা বাগানের ভিতরে। চা বাগানের ভিতরে যখন তারা আস্তে আস্তে করে হাঁটছিলেন,
তখন আমার হাফিজউদ্দিন চাচার মনের ভিতরটা ছিল খুব ভয় ভয়। তিনি খুব ভয়ে ভীত হয়ে গিয়েছেন, কেননা তিনি মানে যে অবস্থাটা দেখতে পারলেন যে ওনাকে কেউ পিছন থেকে একজন ধাওয়া করছে, সেটা দেখার পর তিনি আবার ওই জায়গাতে যাচ্ছেন আবার যথাযথ একই সময়ে। তখন তো ওনার মানে ওনার বুকটা কাঁপার কথাই। তো তারা যখন হাঁটতেছে একটু একটু করে, তখন আমার হাফিজউদ্দিন চাচা ছিলেন পিছনে এবং সামনে ওই দুজন ড্রাইভারকে দিয়েছিলেন, কেননা তারা একটু সাহস করে এগোচ্ছিলেন। তো এগোতে এগোতে যখন ওই ড্রাইভারগুলো শুনতে পান যে এরকম কথাবার্তা আবারও কেউ একজন বলছে, তো কথাটা ছিল একটা মহিলার কথার মতো আওয়াজটা ছিল। তখন ওই ড্রাইভারগুলো বলছেন যে এ ভাই দেখতো, এরকম কথা তো আবারও বেড়ে মানে ওইখান থেকে বেশি আসছে। তখন পাশের ড্রাইভারটাও বললেন যে হ্যাঁ ভাই ঠিকই তো বলছিস তুই, ওই ডাকটা তো আবারও আমরা শুনতে পারছি, মনে হয় এখানে নির্ঘাত কোনো একটা বল্ব কিছু আছে। তখন হাফিজউদ্দিন বললেন যে দেখেছো, আমি তো বলেইছিলাম যে এখানে কিছুটা গোলমাল রয়েছে, তোমরা আমার কথা কানেই নিলে না, এখন কি করা যাবে? তখন ড্রাইভারগুলো বলে উঠলো যে আরে চাচা বাদ দেন তো, আমরা এগুলিকে দেখছি, কি করা যায়। তখন তারা মানে আস্তে আস্তে এগোচ্ছিলেন ওই ডাকটার দিকে। তখন তারা এগোতে এগোতে তারা কয়েকটা চা গাছের ভিতরে ঢুকে পড়লেন। তখন আমার হাফিজউদ্দিন চাচাও তাদের পিছন পিছন হাঁটছিলেন। তখন হাঁটার পর সামনের যে ড্রাইভারটা ছিল ওই ড্রাইভারটা হোঁচটকে পড়ে যায় খুব জোরে। পড়ে যাওয়ার পর পিছনে যে ড্রাইভারটা ছিল, তখন তিনি দেখতে পান যে মাটির ভিতর থেকে একটা লাল বর্ণের একটা হাত বেসেছিল। তো হাতটা ছিল খুব ভয়ঙ্কর একটা হাত। তো ওই হাতটা দেখার পর ওই দ্বিতীয় ড্রাইভারটা ওইখানে একটা চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং আমার চাচার মানে বুকের মধ্যে তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পর হাফিজউদ্দিন চাচা বললেন যে এ কি, তোমার কি হয়ে গিয়েছে, তুমি এভাবে পড়ে গিয়েছো কেন, আর তোমার কি হচ্ছে? তখন হাফিজউদ্দিন চাচা নিচের দিকে তাকিয়ে দেখেন যে একটা কালো মানে লাল বর্ণের একটা রক্তমাখা একটা হাত মাটির থেকে বেসে রয়েছে কোণে পর্যন্ত। তো কোণে পর্যন্ত একটা হাত মাটি থেকে বেসে থাকা দেখে হাফিজউদ্দিন চাচা মানে ওইখানে কান্না করে দেন জুড়ে জুড়ে। তো ওনার কান্না দেখে ওই যে প্রথম ড্রাইভারটা যে পড়ে গিয়েছিল, তিনি তখন পিছন দিক দিয়ে ফেরার পর তিনিও একই দৃশ্য দেখতে পান যে মাটির ভিতর থেকে একটা হাত বেরিয়ে আসছে এবং ওই হাতটা দেখে রক্তমাখার হাত এবং রক্ত পড়ছে টপ টপ করে, আর ওই হাতটা থেকে সাদা কালারের একটা ধোঁয়া ভেসে উঠছিল। তাদের সামনে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে সেটা তারা কোনোদিন কল্পনা করেনি। তখন হাফিজউদ্দিন চাচা আর যে প্রথম ড্রাইভারটা ছিল তারা মানে কান্না শুরু করে দেন এবং কান্না করতে করতে তখন তো তাদের পালাতে হবে। আর পালিয়ে যে যাবেন তখন তারা দুজন তারা মানে যান বাঁচানোর জন্য তারা লাফ দিয়ে কিছু বড় বড় লাফ দিয়ে চা বাগান থেকে একটু বেরিয়ে আসেন রাস্তার কিনারে। তখন তারা যে চা বাগানের মাঝখান দিয়ে একটা রাস্তা গিয়েছিল, ওই রাস্তার কাছে তারা বেরিয়ে আসেন। তখন তাদের মনে হলো যে দ্বিতীয় ড্রাইভারটা তো ওইখানে পড়ে রয়েছে, যেটাকে কিনা অজ্ঞান হয়ে গিয়েছিল ওই হাতটা দেখার পর। তখন তারা ভাবলেন যে তাকে যদি এখানে ফেলে চলে যায় আমাদের তো রক্ষায় থাকবে না আর। তখন তারা ভয়ে ভয়ে তারা ভাবছিলেন যে তাকে যে কোনোভাবে আনতেই হবে। আর যে ড্রাইভারটা ছিল সে মানে তার বন্ধু ছিল, তো তার বন্ধুকে কিন্তু এভাবে বিপদের মুখে ফেলে রেখে যাওয়াটা তার একদমই ঠিক হবে না, মানে তার বিবেকে বাজছিল। তখন তিনি হাফিজউদ্দিন চাচাকে বললেন যে ভাইয়া দেখেন তাকে কিন্তু আনতেই হবে, তাকে যদি না আনি তার জবাবদিহিতা কিন্তু আমাদেরকে করতে হবে। তখন হাফিজউদ্দিন চাচা মানে তাদের শরীর এখন থরথর করে কাঁপছে, এতটাই কাঁপছে যে তারা মানে নিজের শরীরকে ব্যালেন্স রাখতে পারছে না। তখন তার হাফিজউদ্দিন চাচা মানে ভয়ে ভয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে চলো আমরা যাই, গিয়ে কিন্তু খুব সাবধানে, কিন্তু ওই হাতটা যদি এখনো দেখি যে বেশি আছে আমি কিন্তু আমার মাথা ঠিক রাখতে পারবো না, আমি এখনো অজ্ঞান হয়ে যেতে পারি। তারপর তারা এরকম কথাবার্তা বলার পর তারা সিদ্ধান্ত নিলেন যে ওই দ্বিতীয় ড্রাইভারটাকে তারা ফিরিয়ে নিয়ে আসবেন ওইখান থেকে। তখন তারা আস্তে আস্তে মনের ভিতরে ভয় রাখে এবং হাফিজউদ্দিন চাচার সঙ্গে একটা বাটন ফোন ছিল, ওই বাটন ফোনের লাইটটা অন করে দেন এবং লাইটটা অন করার পর তারা চা বাগানের ভিতরে আস্তে আস্তে করে ঢুকতে থাকেন এবং ঢোকার পর তারা এক পর্যায়ে ওই যে দ্বিতীয় ড্রাইভারটা ওইখানে পড়েছিল ওই ড্রাইভারটার কাছে চলে যান এবং তারা একই সময় দেখতে পান যে ওই হাতটা কিন্তু ভয়ঙ্করভাবে তাদের দিকে ইশারা করে বেসে আছে। এটা দেখার পর তারা মানে আবারও ভয় পায়, কিন্তু তখন তাদের মাথায় নিয়ত ছিল যে ওই দ্বিতীয় ড্রাইভারটাকে তাদের কাছে ফিরিয়ে নিয়ে যেতে হবে, তাকে বাঁচাতে হবে।
তখন ওইখানে পরে থাকা ড্রাইভারটির হাফিজউদ্দিন চাচা এক পায়ে ধরেন এবং সাথে থাকা যে ড্রাইভারটা ছিল, প্রথম ড্রাইভারটা, ওই ড্রাইভারটা এক পায়ে ধরেন। তো ওই পরে থাকা ড্রাইভারটির তারা জোরে একটা টান দেন মাটি থেকে। তো টান দেওয়ার পর ওই হাতটা মানে ওই হাতের পাশে উনি পড়েছিলেন। তো যখন হাতটা থেকে তারা ওই ড্রাইভারটিকে মানে সরিয়ে নিয়ে আসলেন, তখন তারা এক ছুটে তার মানে ওই পরে থাকা ড্রাইভারটির মানে পেটের মধ্যে তারা মানে ধরার পর ওই প্রথম ড্রাইভারটি ওনাকে কাঁধে করে তুলে নেন এবং তোলার পর তারা খুব জোরে দৌড় দেন। দৌড় দেওয়ার পর তারা আস্তে আস্তে করে যখন ওই চা বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা যখন তারা চলে আসলেন, তখন তারা ওইখানে ওই লোকটাকে মানে মানে শুয়ে দেওয়ার পর তাকে ডাকাডাকি করা হচ্ছিল। বলছিলেন যে এই উঠো, তুমি উঠো, তাড়াতাড়ি উঠো, আমরা এখন বিপদে আছি। তখন ওনার মানে হাফিজউদ্দিন চাচা এবং ওই প্রথম ড্রাইভারটার এরকম কথাবার্তা শুনে দ্বিতীয় ড্রাইভারটির জ্ঞান ফেরার পর সে কান্না করতেছিল। তো তার বয়সটা ছিল প্রায় 21 বছর, সে এখনো বিয়ে করেনি। তো একটা যুবক ছেলে, তো এরকম তার সাথে ঘটে যাওয়ার পর সে তো কান্না করবে, এটা স্বাভাবিক। তো তার কান্নার দেখে হাফিজউদ্দিন চাচা তার মনটাকে একটু শক্ত করলেন এবং বললেন যে এই ছেলে, এভাবে কান্না করো না, চলো আমরা গাড়িতে চলে যাই, আর দুইটা বোঝা এখানে পড়ে রয়েছে, পড়ে থাকুক, আর এখানে আসতে হবে না আমাদেরকে। আর চিন্তার বিষয় হচ্ছে এখানে তো আমাদের যে লেবারটাকে নিয়ে আসছিলাম তাকে তো পাওয়া যাচ্ছে না, তো তাকেও তো অনেকক্ষণ ধরে খুঁজতে হবে। তারপর হাফিজউদ্দিন চাচা এবং ড্রাইভার দুজন তারা বললেন যে আচ্ছা এখন চলো আমরা গাড়িতে যাই, গাড়িতে গিয়ে কিছু পানি টানি পান করে আমরা একটু আগে স্বস্তি হয়ে নিই, তারপর না হয় লেবার ছেলেটাকে আমরা খুঁজে বের করব। তখন তারা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তারা গাড়ির নিকট চলে আসেন এবং আসার পর তখন তারা মানে তাদের তিনজনের শরীরটা ছিল খুব দুর্বল। তো তাদের থাকার কারণে তারা একটা দোকানে গিয়ে ওঠার পর তারা দোকানের মধ্যে কিছু চা নাস্তা পান করলেন এবং তারা পানি পান করার পর একটু রেস্ট নিলেন এবং নেওয়ার পর যে তাদের সাথে যে আরেকজন ড্রাইভার ছিল উনিও চলে আসেন। আসার পর ওনাকে জিজ্ঞেস করলেন যে তোমাদেরকে এতটা মানে থমথমে দেখাচ্ছে কারণ কি, তোমাদের সাথে কি ঘটেছে? তখন তারা দুজন ড্রাইভার বলছিলেন যে আমাদের সাথে খুব খারাপ ঘটনা ঘটে গিয়েছে, একটা হাত বেসেছিল ওই মাটির তলা থেকে, সেটা দেখে মানে ওই ওই মানে তুহিন অজ্ঞান হয়ে গিয়েছিল, তাকে আনতে খুব একটা কষ্ট হয়েছিল, আমরা এখন খুব বিপাকে আছি। তখন ওই ড্রাইভারটি বললেন যে কি বলছো তোমরা, আর ওই লেবারটাকে তো আমি খুঁজে পাচ্ছি না। তখন মানে হাফিজউদ্দিন চাচা বললেন যে কি বলছো এসব, লেবারকে যদি খুঁজে না পাই তাহলে তো লেবারের বাবা মাকে আমি কি জবাব দেবো, তাড়াতাড়ি লেবারটাকে খুঁজতে হবে। তখন হাফিজউদ্দিন চাচার এরকম কথাবার্তা শোনার পর তিনজন ড্রাইভার সিদ্ধান্ত নিলেন যে আপনি লেবারটাকে শেষ পর্যন্ত কোথায় দেখেছিলেন? তখন হাফিজউদ্দিন চাচা বললেন যে আমি যখন তাকে বোঝা দিয়ে পাঠাচ্ছিলাম তখন আমি দেখতে পেলাম যে সে পাহাড় থেকে সে বোঝা নিয়ে মাটি মানে নামছিল। তো নামার পর সে যখন চা বাগানের কাছে চলে আসে, চা বাগানের রাস্তাটাতে, তখন সেখান থেকে কিন্তু পাহাড়ের উপর থেকে কিছুই ভাসে না। ওই ছেলেটাকে তো ওই ছেলেটার থেকে চা বাগানের গাছগুলো অনেকটা বড় বড়, যার কারণে মানে তাকে আর দেখা যাচ্ছিল না। তো শেষ পর্যন্ত আমি দেখলাম যে সে পাহাড় থেকে নেমেছে, তারপর সে গাড়িতে এসেছে কিনা সেটা তো আমি খেয়াল করিনি। তখন তাদের মধ্যে একজন ড্রাইভার বলে উঠলেন যে ওই লেবারটা মনে হয় ওই চা বাগানের নিকটেই পড়ে রয়েছে, কেননা আমাদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটতে চলেছিল তার সাথে যে ঘটেনি, এটার কি কোনো মানে আছে? তখন হাফিজউদ্দিন চাচা এরকম কথাবার্তা শুনে তিনি একটু ভয় পান এবং ভয় পেয়ে বললেন যে কি বলছে সব উল্টাপাল্টা কথা, আবার কি আমরা ওইখানে যাব নাকি? তখন ড্রাইভাররা বলে উঠলেন যে আপনি কি লেবারকে বাঁচাতে চান? তখন হাফিজউদ্দিন চাচা বললেন যে কেন নয়, এই লেবারটাকে তো আমার বাঁচাতে হবে, না হলে তো আমার মানে কি বলবো লেবারটার বাবা মাকে। তখন তারা বললেন যে আমাদের ওইখানে আবার যেতে হবে এবং ওই লেবারটাকে ওইখানে একটু খোঁজাখুঁজি করতে হবে, কেননা যেহেতু আমরা তাকে কোনো দোকানপাটেও পাইনি, তো তার কারণ কি তো বুঝতেই পারছেন, সে ওই চা বাগানের নিকটে সে হয়তো কোনো এক জায়গায় কোনো একটা ফান্দে পড়ে গিয়েছে। তখন আমার চাচা মানে এই হাফিজউদ্দিন চাচা এবং ড্রাইভার তিনজন বললেন যে হ্যাঁ তাই করা যাক, আমরা চারজন এখন আবার ওইখানে যাই এবং চারজনের তো আমরা একটা শক্তি রয়েছে, তো আমাদের সঙ্গে মনে হয় না আর এরকম ঘটনা ঘটবে। তো এরকম আশ্বাস নিয়ে তারা ওই চা বাগানের রাস্তা দিয়ে আবার হাঁটতে শুরু করেন। তো হাঁটতে হাঁটতে তারা যখন ওই যে পাহাড়টার নিচে চলে আসে, যে পাহাড় থেকে তারা লতাপাতা গাছগুলো তুলছিলেন,
ওই পাহাড়টার নিচে যখন তারা এসে খোঁজাখুঁজি করছিলে, ঠিক তখনই ওইখানে থাকা একজন ড্রাইভার তিনি শুনতে পারেন যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, একটু পানি দাও, একটু পানি দাও, আমার খুব পিপাসা পেয়েছে, আমার খুব ভয় লাগছে। এরূপ কথাবার্তা শোনার পর একজন ড্রাইভার তিনি বলে উঠলেন যে ওইখানে ভিতর থেকে কোনো একজন বাচ্চার আওয়াজ আসলো, আমার নিজের কানে স্পষ্ট শুনতে পারলাম। আপনারা কি শুনতে পেরেছেন? তখন হাফিজুদ্দিন চাচা বললেন যে কই না তো, আমরা তো শুনতে পাইনি। তখন তারা বললেন যে ড্রাইভারটা বললেন যে আপনারা একটু চুপচাপ হন এবং ওই ট্রাকটা মানে শোনার চেষ্টা করুন, ওইখানে কেউ একজন শব্দ করছে। তখন হাফিজুদ্দিন চাচা বললেন যে হালকা হালকা হয়তো অনুভূতি হচ্ছে কোন একজন বাচ্চার শব্দের মতো ওইখানে ভিতরে পড়ে রয়েছে মনে হয়। তখন তারা বললেন যে ওইটা হয়তো আপনার লেবার ছাড়া আর কেউ হবে না। তখন হাফিজুদ্দিন চাচা বললেন যে সে হয়তো বেঁচে আছে, তাড়াতাড়ি চলো চা বাগানটার ভিতরে। তখন তারা মানে 4-5টা চা বাগানের যে গাছ ছিল ওই গাছগুলো তারা পার হয়ে যায়। পার হওয়ার পর তারা দেখতে পারেন যে ওই যে বোঝাটা ছিল তার মাথায়, ওই বোঝাটা এক পাশে পড়ে আছে এবং ওই ছেলেটা আরেক পাশে মানে পড়ে রয়েছে। তো সে যে পড়ে রয়েছে তার হাতে পায়ে মানে রক্তের দাগ ছিল, আর তার মুখের মধ্যে কিরকম একটু পানির মতো মানে হয়তো এটা কুয়াশায় ভিজে গিয়েছিল, তবে তার হাত পায়ে যে রক্তের দাগটা ছিল সেটা মানে ছিলে গিয়েছিল, চামড়া উঠে গিয়েছিল শরীর থেকে। তখন হামিদুদ্দিন চাচা ওনার লেবারকে দেখে কান্না করে দেন এবং বললেন যে হায় হায় তোমার কি হয়েছে, তাড়াতাড়ি উঠো। তখন এক পলকে আমার হামিদুদ্দিন চাচা ওই লেবারটাকে তিনি কোলে করে নেন এবং কোলে নেওয়ার পর হামিদুদ্দিন চাচা ড্রাইভারগুলোকে বললেন যে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, চলো আমরা তাড়াতাড়ি গাড়িতে চলে যাই। তখন হাফিজুদ্দিন চাচা ওই লেবারটাকে কাঁধে করে নেন। কাঁধে নেওয়ার পর তারা খুব জোরে জোরে দৌড়াতে থাকেন। তো ওইখান থেকে প্রায় ওই যে গাড়িগুলোর কাছে যেতে প্রায় 2 মিনিটের সময় লাগে। তো ওই 2 মিনিট সময় তারা খুব জোরে জোরে দৌড় দেওয়ার পর তারা এক পর্যায়ে গাড়িগুলোর নিকট চলে আসে এবং পিকআপের ভিতর তারা ওই যে লেবার ছেলে এবং হাফিজুদ্দিন চাচা আর জার্জির পিকআপের মধ্যে জার্জির ড্রাইভার উঠে পড়েন। ওঠার পর তারা মানে হাফিজুদ্দিন চাচা ওই ছেলেটাকে একটু পানি পান করান। তখন ছেলেটা শুধু বলছিলেন যে আমার খুব ভয় লাগছে, আমাকে একটু পানি দেও, আমার খুব খারাপ লাগছে, আমার সাথে কি ঘটছে, আমি মরে যাব। তখন হাফিজুদ্দিন চাচা এরকম কথাবার্তা শুনে ছেলেটাকে বলছে যে এই ছেলে তুমি কি পাগল হয়েছো নাকি, কিসে উল্টাপাল্টা কথা বলছো, তাড়াতাড়ি এখান থেকে উঠো, আমাদের বাড়ি যেতে হবে। তখন ওই ছেলেটি মানে আস্তে আস্তে করে তার চোখটা মেলার পর সে বললো যে পানি দাও, আমাকে পানি দাও। তখন হাফিজুদ্দিন চাচা তার বোতলটা বের করার পর ওই ছেলেটাকে মানে পানি পান করানোর পর তিনি বললেন যে এখন কি তোমার ভালো লাগছে? তখন সে বলছে যে আমার শরীরে খুব জ্বালা করছে, আমার শরীরে কে এরকম আঘাত করেছে। তখন হাফিজুদ্দিন চাচা দেখতে পারেন যে তার যে কনুই ছিল এবং হাঁটু ছিল ওইখানে আর কি চামড়ার ছাল চলে গিয়েছে, যেখান থেকে রক্তের ফোঁটা জমা হয়ে গিয়েছে, আর এখানে জ্বলাপোড়া করবে এটা স্বাভাবিক বিষয়। তখন হাফিজুদ্দিন চাচা বললেন যে এই ছেলে তোমার কি হয়েছে ওইখানে, একটু আমাকে খুলে বলো। তখন ওই ছেলেটা বলতে লাগলো যে আঙ্কেল আমার খুব ভয় লাগছে, আপনি আমাকে বাঁচান, আমাকে বাড়িতে নিয়ে যান। তখন ওই ছেলেটার এরকম কথাবার্তা শুনে হাফিজুদ্দিন চাচা বললেন যে এই ছেলে তুমি ভয় পাবে না, দেখো আমি তোমার সাথে আছি, আমি তোমার আঙ্কেল না, আমি তোমার সাথে আছি, কোনো রকম ভয় পেও না, আমাকে খুলে বলো তোমার ঘটনাটা কি হয়েছে। তখন ছেলেটা বলতে থাকে যে আপনি যখন আমাকে বোঝাটা দিয়েছিলেন আমার মাথার মধ্যে, তখন ওই পাহাড় থেকে আমি আস্তে আস্তে করে নামছিলাম। তো নামতে নামতে আমি যখন শেষ প্রান্তে চলে আসি, যখন আমি চা বাগানের মাঝখানের রাস্তাটাতে আমি নামবো, তখন আমি দেখতে পাই যে ওই চা বাগানের পাশ দিয়ে একটা লাল বর্ণের কিছু একটা হাতের মতো মাটি থেকে ভেসে ওঠে। আর ওই মাটি থেকে ভেসে ওঠার পর এখান থেকে সাদা কিছু ধোঁয়া ওইখান থেকে ভেসে ওঠে। ওঠার পর এটা আমি দেখার পর আমি খুব ভয় পেয়ে যাই। আমি হয়তো ওইখানে একটা চিৎকার দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই চিৎকারটা আমার গলা দিয়ে বের হচ্ছিল না। আমি তখন কি করব, তখন আমার মাথা থেকে ওই যে লতা পাতার বোঝাটা পড়ে যায়, আর পড়ে যাওয়ার পরে আমি হার্টফিট হয়ে পড়ে
পড়ে যায় এবং ওইখানে পড়ে যায়। তখন আমার জ্ঞানটা হারিয়ে ফেলি। তখন আমি দেখতে পারি যে আপনারা আমাকে গাড়িতে নিয়ে এসেছে। তখন হাফিজউদ্দিন চাচা বললেন যে, "হায়, হায় বাবা, তোমার সাথে খুব খারাপ ঘটনা ঘটে যাচ্ছিল। আমাদের সাথেও ঠিক এরকম ঘটনা ঘটে যায়। আমরাও যখন আসছিলাম তখন দেখতে পাই যে মাটির ভিতর থেকে হাত ভেসে উঠছিল। তখন ওইখানে রাত প্রায় ৯টা বেজে গিয়েছিল। তো ওই শ্রীমঙ্গলের যে পাহাড়টা ছিল, ওই পাহাড়ের যে একটা দারোয়ান ছিল, ওই দারোয়ান চাচাটা ওইখান থেকে আসছিলেন। আসার পর উনি দেখতে পান যে ওইখানে ৩টা পিকআপ দাঁড় করানো। তো ওই ৩টা পিকআপ দাঁড় করানো দেখে ওই দারোয়ানটি আমার চাচার কাছে আসেন। তো প্রথম আসার পর উনি ডাক দিচ্ছিলেন, বলছেন যে, "এই তোমরা কে গো? তোমরা ওইখানে কেন এসেছো? আর এখানে তোমরা এত রাত হয়েছে, এখনো বাড়িতে যাও না কেন?" তখন ভিতর থেকে আমার হাফিজুদ্দিন চাচা বললেন যে, "আরে চাচা, আমরা তো বাড়িতে যাবো, তবে আমাদের সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটে গিয়েছে। আমরা তো এখন খুব ভয়ে, ভয়ে আছি। আমরা কি করব, কি না করব আমরা ভেবে পাচ্ছি না।" তখন ওই দারোয়ান চাচাটিকে দেখে পিছনের ২টা পিকআপের ড্রাইভারও তারা বেরিয়ে আসে এবং আসার পর ওই দারোয়ানের কাছে ওই ড্রাইভারগুলো দাঁড়িয়ে পড়েন এবং আমার চাচা এবং ওই লেবার ছেলে এবং ওই ড্রাইভারটাও তারা ৬ জন ছিল। ওই ৫ জন ছিল। ওই ৫ জন তারা ওইখানে চলে আসে। ওই যাই হোক একটা নাইট গার্ড আসছিল, ওই নাইট গার্ডের কাছে তারা ভিড় করে। ভিড় করার পর ওই নাইট গার্ড বলছিলেন যে, "তোমরা কোথায় গিয়েছিলে? আর তোমাদের গাড়িতে দেখা যাচ্ছে লতাপাতা। ওইগুলো কোথা থেকে তুলেছো?" তখন আমার চাচা বলছিলেন যে, "আমরা ওই যে বড় পাহাড়টার মধ্যে উঠেছিলাম। আজকে সারাদিন ওই পাহাড় থেকে লতাপাতা পেড়েছিলাম। আর ওই লতাপাতাগুলো দিয়ে এক ধরনের ওষুধ তৈরি করা হয়। এগুলো আমরা নিয়ে বিক্রি করব। আর আমাদের বাড়ি হচ্ছে অনেকটা দূরে। তো আমরা এখন খুব ভয়ে আছি। কেননা আমরা যখন আজকে সন্ধ্যা হয়ে যায়, তখন আমরা কিছু একটা ভয়ংকর জিনিস ওইখানে দেখতে পাই যে মাটির তল থেকে আবার হাত কিভাবে ভেসে উঠে আসে। এটা দেখে এখন আমরা সবাই ভয়ে ভোগান্তিত আছি।" তখন ওই নাইট গার্ড চাচাটি বলে উঠলেন যে, "হায়, হায়! এ কি সর্বনাশ করলে তোমরা? ওই পাহাড়ের থেকে তোমরা কেন লতাপাতাগুলো পাড়তে গিয়েছো? ওই পাহাড়টা তো ভালো না। ওই পাহাড়টা খুব দোষী একটা পাহাড়। ওই পাহাড়ে কিন্তু সচরাচর মানুষ ওঠে না। পর্যটকরাও যখন আসে তো তারাও কিন্তু ওই পাহাড়ে অতিরিক্ত ঘোরাফেরাও করে না। তোমরা ওখানে ওঠার সাহসটা কিভাবে করলে?" তখন আমার চাচা বললেন যে, "আজ্ঞে চাচা, আমরা তো ওই পাহাড়টার বিষয়ে ভালো কিছু জানি না। তবে ওই পাহাড়ে আমরা অনেক লতাপাতার গাছ দেখতে পাই এবং ওই গাছগুলো আমাদের খুব দরকার ছিল। তো আমরা ওই গাছগুলো পাড়ার জন্য ওখানে গিয়েছিলাম। ওই পাহাড়ের রহস্যটা কি চাচা, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন?" তখন ওই নাইট গার্ড চাচাটি চলে যান আজ থেকে প্রায় ৭০ বছর আগের ঘটনা। তখন তিনি বললেন যে, "আজ থেকে ৭০ বছর আগে এটা আমার দাদার আমার বাবার মুখ থেকে শোনা। আমার বাবা যখন ওইখানে কাজ করতো, আমার বাবা কিন্তু ওই যে শ্রীমঙ্গল যে পাহাড়টা, চা বাগান, ওইখানে নাইট ডিউটি কাজ করতো। আর আমার বাবার যে নাইট ডিউটির কাজটা সেটা এখন আমি পাই। তো আমার বাবার মুখ থেকে এই ঘটনাটা আমি শুনেছি। তো আমার বাবা কিন্তু অনেক দিন ওইখানে কাজ করে। তো বাবা মারা যাওয়ার পর এই কাজটা এখন আমার উপরে চলে আসে। তো আমি এখানে কাজ করছি প্রায় ২১ বছর ধরে। আর তোমরা এখানে কিন্তু ওটা ঠিক হয়নি। তোমরা এখানে আর আসবে না।" তখন আমার চাচা কৌতূহলবশত আবার জিজ্ঞেস করলেন যে, "আঙ্কেল, আপনি একটু বুঝিয়ে বলেন না ওই পাহাড়ের রহস্যটা কি?" তখন ওই নাইট গার্ড চাচাটি তিনি বলে উঠলেন যে, "শুনতে চাও? তাহলে এখানে বসো।" তখন ওইখানে একটা বেঞ্চের মতো একটা ছিল, যে বেঞ্চের মধ্যে নাইট গার্ড চাচা তিনি বসে, বসে নাইট পাহারা দিতেন। তখন তিনি ওইখানে সবাইকে নিয়ে বসে পড়েন এবং বসে পড়ার পর তিনি ওই ৭০ বছর আগের ঘটনাটা ওনার বাবার মুখ থেকে শোনা তিনি বলতে থাকেন যে, ৭০ বছর আগে ওই এলাকাটার নাম ছিল কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া পাহাড় নামে মানুষ ডেকে থাকতো। তো ওই কৃষ্ণচূড়া পাহাড়ের মধ্যে একজন একজন রাজার মতো ছিল, যে বাদশা বলা যায়, যে ওই ৩-৪টা পাহাড়ের মধ্যে তিনি শাসন করতেন। ওই পাহাড়ের মধ্যে তারা আগে আদিবাসী আধিপত্য তারা বিস্তার করে থাকতো। তখন আমার বাবা ওইখানে কাজ করতেন। ওই আধিপত্যদের দেখাশোনা এবং ওই রাস্তাঘাট দেখাশোনা এরকম কাজ করতেন। তখন ওইখানে একটা ঘটনা ঘটে যায়। তো ঘটনাটি ছিল অত ভয়ংকর
তখনকার সময়ে যে আধিপত্য ছিল ওই ৩-৪টা পাহাড়ের, ওই আধিপত্যর বউ ছিল ২টা। তো ২ বউ থাকার কারণে সে কিন্তু ২ বউয়ের সাথে মানে খুব ভালো করে মেলামেশা চলাফেরা মানে করতেন তিনি। তো এক পর্যায়ে ওই পাহাড়ের একজন মানে আদিবাসী, সে একটা মানে তার যে ১ম বউটা ছিল, ওই ১ম বউয়ের একটা ছেলে সন্তান ছিল। তো তার ওই বউয়ের সঙ্গে সে একটু বেয়াদবি করে ফেলে। তো ওই আদিবাসীর বেয়াদবির কারণে ওই আধিপত্যটা যে ছিল, তিনি বললেন যে, "আমার স্ত্রীর সঙ্গে তুমি এত বড় অন্যায় করতে পারলে, তোমাকে তো আমি ছাড়বো না, তোমাকে আমি দেখে নেব।" তখন যে ছেলেটা ছিল, ওই ছেলেটা মানে বারবার বলছিল যে, "আমি আপনার সঙ্গে, আপনার স্ত্রীর সঙ্গে এরকম কিছু করিনি। আপনার স্ত্রী তো আমার সাথে মানে উল্টাপাল্টা কথা বললেন, তারপর আমি আপনার স্ত্রীকে বুঝে বলালাম যে, দেখেন, আপনি আমাদের বাড়িতে এসেছেন ভালো কথা, আমাকে এভাবে অপমান করতে পারেন না।" মানে ওই সময় ওই যে আধিপত্য স্ত্রীটা ছিল, সে মানে তাকে একটা কাজের মানে একটা সন্ধান দেন, যে বললেন যে, "তুমি আমাকে ডেইলি ওইখান থেকে চা পাতা তুলে নিয়ে আসবে এবং আসার পর ডেইলি ১ ব্যাগ আমাকে নিয়ে দিয়ে আসবে। আর তোমাকে এটা ডেইলি দিয়ে আসতে হবে আমাকে।" তখন ওই ছেলেটা বলছিল যে, "আমি এটা পারবো না। কেননা আমার সারাদিন কাজ করতে হয়। কাজ করে তারপর আমি ওইখানে আপনার জন্য ১ ব্যাগ পাতা তোলা আমার এটা সম্ভব না আমার দ্বারা।" তখন ওই মানে উনার এরকম কথাবার্তা শুনে যে আধিপত্যর স্ত্রীটা ছিল, তখন সে বলল যে, "আমি তোমাকে দেখে নেব পরে।" সেটা বলার পর ওই আধিপত্যকে সে গিয়ে বিচার দেন। বিচার দেওয়ার পর তিনি বললেন যে, আমার স্ত্রীর সঙ্গে এরকম বেয়াদবি করলো ওই ছেলেটা, এই ছেলেটাকে আমি দেখে ছাড়বো।" তখন ওই আধিপত্য ওই ছেলেটাকে গিয়ে তার বাড়ি থেকে ধরে নিয়ে আসেন। আসার পর আধিপত্যর একটা মানে গুহা ছিল। ওই গুহাতে আনার পর তো উনার বিচার হবে ওই ছেলেটার। তখন ওই আধিপত্য বললেন যে, তার বিচার একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া আমি আর কিছুই দেব না। কেননা সে আমার স্ত্রীর মতো মানুষের সে সে একটা মানে অমান্য করেছে কথার। তো তার বেঁচে থাকার চেয়ে না থাকাটাই ভালো। তখন ওই ছেলেটা বলছেন যে, "আমার দেখেন ভাই, আমার কিন্তু এখানে কোনো দোষ নেই। আমি আপনার স্ত্রীকে বুঝিয়ে বললাম। আপনি বুঝে বলেন যে আমার কি করার ছিল? আমি যদি এখানে আপনার স্ত্রীর কথা শুনে কাজ করি, তাহলে তো আমার ওইখান দিয়ে যে আমার দিন আনা দিন খাই যে কাজটা করি, ওই কাজটা তো আমার বাতিল হয়ে যাবে।" তখন ওই আধিপত্যটা বলে উঠল যে, "চুপ করো বেয়াদব! তুমি একে তো আমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেছো, আর একে তুমি আমার সঙ্গে এখন মুখের উপর মুখ কথা বলছো।" তো তখনকার সময়ে ওই আধিপত্য মুখের উপরে কেউ কথা বলার সাহস পর্যন্ত কারো ছিল না। কেননা সে ছিল খুব প্রতাপশালী এবং তার বডি ছিল খুব ভয়ংকরভাবে। তো তার এরকম শক্তির প্রশংসা সবাই মানে নিমজ্জিত ছিল এবং তার সাথে কুস্তি খেলে মানে পাশের মানে যে এলাকার লোকগুলো মানে পারতই না। তো তার কারণে তার সাথে সবাই ভয়ে, ভয়ে কথাবার্তা বলতো। তো তাকে কিন্তু শেষ পর্যন্ত তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো। তো এক পর্যায়ে তাকে ফাঁসি দেওয়া হয় ওই নির্দোষ ছেলেটিকে। তখন নির্দোষ ছেলেটিকে ফাঁসি দেওয়া হয় ওই পাহাড়টার নিচে। তখন ওই যে পাহাড়টার নিচে কিন্তু একটা ক্যাম্প ছিল ওই পাহাড়বাসীর। ওই ক্যাম্পের মধ্যে যখন ফাঁসি দেওয়া হয়, তখন ওই ছেলের জীবিত লাশটাকে ওই মাটির নিচে এখানে পুঁতে দেওয়া হয়েছিল। তখন থেকে ওই ছেলেটার আর কোনো খোঁজখবর নেই। তখন তারপর যে ওই যে আধিপত্যটা এবং আধিপত্যর স্ত্রীরা তারা বলছেন যে, "ঠিক হয়েছে, বেশ হয়েছে।" তখন কিন্তু আশপাশের যে মানুষজন ছিল, ওই মানুষজন তারা বলছিলেন যে, এরকম নির্দোষ একটা ছেলের সঙ্গে এভাবে অন্যায় কাজ করা কিন্তু তাদের ঠিক হয়নি। এটার মাসুল তাদেরকে দিতেই হবে। তো তার কিন্তু ১ বছর পেরিয়ে যায়। ১ বছর পেরোনোর পর ওই আধিপত্যর যে মানে মানুষ ছিল আদিবাসীরা, তখন তারা দেখতে পায় যে ওই যে ছেলেটা মারা গিয়েছিল ১ বছর আগে, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ওই ফাঁসি দেওয়ার স্থানটাতে কিছু একটা আলো জ্বলে এবং আলোটা থাকে একদম লাল বর্ণের মতো, আগুনের মতো জ্বলে ওঠে এবং নিভে যায়। তখন তারা এরকম আলো জ্বলা ওঠা নিভে দেখে তারা আশ্চর্য হয়। তো এটা কিন্তু খুব প্রতিদিন রাত্রিবেলা এরকম জ্বলা-নিভা করে। এটা দেখে আধিপত্যের কাছে সবাই আবার যায়। যাওয়ার পর তারা বলেন যে, "এখন এটা কি বিহিত করা যায়?" তখন আধিপত্য বললেন যে, "কি বলছো? ওই ছেলেটাকে তো ১ বছর আগে আমরা মানে মেরে ফেলেছি। ফাঁসিতে খান্ড ঝুলিয়ে দিয়েছি। এই ছেলেটা আবার কিভাবে বেরিয়ে আসতে পারে?" তখন ওই আধিপত্যটা বললেন যে, "আজকে রাতে আমরা ওইখানে সবাই মিলে যাবো এবং গিয়ে দেখবো ওইখানে রহস্যটা কি? কেউ কি এখানে জালিয়াতি করছে নাকি সেটা আমাদের দেখা দরকার।"
তখন ওই রাত্রিবেলা ওই আধিপত্য এবং আধিপত্যর স্ত্রী এবং তার সাথে যেসব মানুষজন ছিল তারা সবাই ওই জায়গাটাতে যায়। তখন প্রায় রাতের দ্বিতীয় প্রহর বেজে গিয়েছিল। তখন তারা গিয়ে দেখতে পায় যে ওইখানে আগুনের মতো কিছু একটা জ্বলে আছে এবং যেখানে ফাঁসির কাণ্ডটা ছিল ওই ফাঁসি কাণ্ডে কেউ একজন বসে বসে কান্না করছিল এবং সে কান্না করে বলছিল যে আমার আমার সাথে খুব খারাপ ঘটনা ঘটে গিয়েছে, আমার বিচারটা আমি নিজেই করে ছাড়বো। তখন ওই ছেলেটার মুখ দেখা যাচ্ছিল না। তখন ওই ছেলেটা এরকম কথাবার্তা শোনার পর তারা ভয় পেয়ে যায় এবং ওই আধিপত্য বললেন যে কে হতে পারে আমার মতো বীরের সঙ্গে এরকম মানুষ আমার সঙ্গে কেউ কোনোদিন টিকতেই পারবে না। এই তুমি কে, তুমি আমার কাছে চলে আসো। তখন ওই আধিপত্যর এরকম কথাবার্তা শুনে ওই যে পিছনে ফিরে থাকা লোকটি ছিল, ওই ছেলেটা যে ছেলেটা আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছিল, ওই ছেলেটা জোরে জোরে হাসছিল। তো তার হাসির এরকম ভয়ঙ্করতা দেখে যে মানুষজন ছিল তারা সবাই দৌড় দিয়ে বেরিয়ে যায় ওই চা বাগানের ভিতর থেকে। তখন আমার আব্বুও ছিল। আমার আব্বু তখন যেহেতু নাইট গার্ডের ডিউটি করতো সেখানে, তখন আমার আব্বু ওইখান থেকে চলে আসেন। তো ওই যে ওইখানে যারা যারা আদিবাসী ছিল তারা সবাই চলে আসে। আর ওইখানে ওই যে আধিপত্যটা এবং আধিপত্যর দুইটা স্ত্রী ছিল, তখন ওই আধিপত্যকে কিছু একটা মন্ত্র বলে সে আটকে ফেলে। তখন আধিপত্য সে মুখ দিয়ে আর তার কোনো কথা বের হচ্ছিল না। তখন মানুষজন দূর থেকে দেখছিল যে আধিপত্য কোনো কিছু করতে পারছে না। তখন ওই আত্মাটা আধিপত্যর কাছে আসে। আসার পর সে তাকে ওই যে পাহাড়ের আধিপত্য ছিল, ওই আধিপত্যর যে পাহাড়ের আধিপত্য সে থাকার কারণে সে তখন আটকা মারে সে কথা বলে ফেলে। সে বলছিল যে এই দেখো, তোমরা আমাকে ছেড়ে দাও, আর তুমি কে আমাকে সত্যি করে বলো, আর তুমি এখানে আবার কিভাবে ফিরে চলে এসেছো। তখন ওই আত্মাটা তার গলার মধ্যে চেপে ধরে এবং তাকে কিছুক্ষণের ভিতরে তাকে মেরে ফেলে। তো তাকে মেরে ফেলার পর তার যে দ্বিতীয় স্ত্রীটি ছিল ওই স্ত্রীটিও কিন্তু দৌড় দিয়ে ওইখান থেকে চলে যায়। আর প্রথম স্ত্রীটিকে সে আবার ওই আত্মাটায় মেরে ফেলার পর সে কিন্তু তার কবরস্থানে চলে যায়। তো চলে যাওয়ার আগে সে বিকট শব্দে কিছু একটা বলছিল। সে বলছিল যে আমি আমার প্রতিশোধ নিয়ে ফেলেছি, এখন থেকে ওই ওই গ্রাম ওই এলাকার যে পাহাড়িরা আছো তোমরা সবাই মুক্তি, তোমাদের আর খারাপ ক্ষতি করব না, আর কেউ যদি কোনদিন বাড়াবাড়ি করছো তাহলে কিন্তু তোমাদের আমি দেখে ছাড়বো। এই বলে সে হাসতে হাসতে সে গায়েব হয়ে গেল। তখন এরকম কাহিনী দেখার পর তারা কেউ যে এগিয়ে যাবে ওইখানে সেটা এরকম কোনো টেন্ডেন্সি কারো ছিল না। তখন সবাই ভয় পেয়ে সবাই বাড়িতে চলে যান। পরদিন সকালবেলা সবাই মিলে বাও করেন যে ওইখানে আবার যাবেন। যাওয়ার পর তারা গিয়ে দেখবেন যে ওই পাহাড়ের আধিপত্যটা কি হয়েছিল। তারা ওইখানে দেখতে চান যে তার সাথে কি ঘটে গিয়েছিল। তখন ওই পাহাড়ি যত সব ছিল তারা সবাই হাতে লাঠি বললাম তো থাকেই পাহাড়িদের হাতে। তো তারা ওই পাহাড়ের যে তলাটা ওই তলার মধ্যে চলে আসে। আসার পর তারা দেখতে পান যে আগের দিন রাত্রিবেলা ওই যে লোকটা ছিল যে পাহাড়ের আধিপত্য, ওই আধিপত্য মারা গিয়েছেন এবং তার সাথে তার স্ত্রীও মারা গিয়েছেন। তো সেটা দেখে তারা আধিপত্যকে এবং ওই আধিপত্যের স্ত্রীকে তারা ভাবলেন যে বাড়িতে নিয়ে আসবে এবং তাদের কবরস্থান বা দিয়ে দেওয়া হবে, তাদের সমাধি দিয়ে দেওয়া হবে। তো তাদেরকে পরদিন সকালবেলা নিয়ে আসা হয়, কিন্তু ততক্ষণে তাদের লাশটা পচের মতো একরকম হয়ে যায়। তো যাই হোক, তাদেরকে এক পর্যায়ে দাফন দেওয়া হয়। দেওয়ার পর কিন্তু ওইখান থেকে আর কোনো রকম সংকেত পাওয়া যায়নি। তবে মাঝে মধ্যে ওই জায়গাটার মধ্যে একটা মরা হাত বের হয়ে যায় মাটির ভিতর থেকে, সেটা অনেকে লক্ষ্য করতে পেরেছে। এবং ওখানে যে পর্যটকরাও যে আসে সেটাও কিন্তু আমি দেখি। ওই পর্যটকরাও তারা শুনতে পায় কি যে আর্তনাদ এবং মাটির ভিতর থেকে হাত বেরিয়ে আসে। তো এর জন্য ওই পাহাড়ের মধ্যে আর কি কেউ আসে না। তখন ওই যে কবি ওই যে নাইট গার্ড চাচাটি ছিল, ওই নাইট গার্ড চাচাটি এলো কথাবার্তা শোনার পর হাফিজউদ্দিন চাচা এবং 3 জন ড্রাইভার তারা খুব ভয় পেয়ে যান এবং তারা বলতে থাকেন যে আমাদের সাথে তো আরেকটু হলে খুব খারাপ কিছু ঘটে যেত। আমরা তো ওই হাতটার যে মাটি থেকে বেরিয়েছিল হাতটা, ওই হাতের কাছে আমরা পড়ে গিয়েছিলাম, ভাগ্য ভালো যে আমাদের কোনো ক্ষতি করেনি। তখন নাইট গার্ড চাচাজি বললেন যে তোমাদের ভাগ্যটা আসলে অনেকটা ভালো, ওই পাহাড়ে তো এখনো কেউ যায় না, আর ওই পাহাড়ের মধ্যে তার কাটার বেড়া ছিল, তোমরা তার কাটার বেড়া পেরিয়ে কিভাবে গেলা।
তখন হাফিজুদ্দিন চাচা বললেন যে আমরা আর কি ওই তার কাটা বেড়াটা একটু বাকিয়ে দিয়ে তারপর ওইখানে গেলাম। তো আমরা জানতাম না যে ওইখানে এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটে যাবে। তখন ওই নাগিন চাচাটি বললেন যে তোমরা এখানে আর দ্বিতীয়বার কোনোদিন আসার কোনো চেষ্টা করবে না, এই জায়গাটা ভালো না। এই পাহাড়, এখানে যে ৩-৪টা পাহাড় আছে ওই পাহাড় কিন্তু একটাও ভালো না। আর তোমরা রাত্রি করে ফেলেছো, দিনের বেলাও তো মানুষ এখানে এখন আর আসে না, তোমরা রাত্রিবেলা। যাই হোক, তোমাদের ভাগ্যটা অনেকটা ভালো, যার কারণে তোমরা আজকে বেঁচে বাড়িতে ফিরতে পারবে। তখন মানে হাফিজুদ্দিন চাচা বললেন যে মানে দীর্ঘশ্বাস ফেললেন এবং ফেললে বললেন যে হ্যাঁ আঙ্কেল, আপনাদেরকে খুব ধন্যবাদ আমাদেরকে এরকম সতর্ক করার জন্য। এদিকে আর আসবো না। মানে আমরা একটু লোভে পড়ে গিয়েছিলাম, আমরা যাতে এখানে চা বাগানের মধ্যে লতা পাতা ছিল, তার কারণে আমরা ভাবলাম যে এখান থেকে যদি লতা পাতা নিয়ে বিক্রি করতে পারি তাহলে আমরা অনেকটা লাভবান হব। তো যাই হোক, আমরা আজকে থেকে এখানে আর আসবো না। আমাদের সাথে খুব খারাপ ঘটনা ঘটে গিয়েছে, আমাদের কলিজাটা এখনো থরথর করে কাঁপছে, জানি না এই কাঁপিটা কখন বন্ধ হবে। তখন আঙ্কেল, তখন ওই যে মানে চাচা, হাফিজুদ্দিন চাচা আর ৩ জন ড্রাইভার, তারা তাদের গাড়ি বোঝাই করা গাড়িগুলো নিয়ে এবং ওই নায়কের চাচার থেকে বিদায় নিলেন এবং বিদায় নিয়ে তারা আবার বাড়িতে ফিরে আসলেন। তো প্রিয় লিসেনার্স, এই ছিল হাফিজুদ্দিন চাচার সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর নির্মমতার একটি ঘটনা। তো ওই যে শ্রীমঙ্গলের যে পাহাড়টা ছিল, ওই পাহাড়টা কিন্তু বেশ একটা ভয়ানক পাহাড়। ওই পাহাড়টাতে আপনারাও হয়তো ঘুরে গিয়ে আসতে পারেন এবং ওইখানে পর্যটকদের কাছ থেকে আপনারা কিছু একটু জানতে পারেন। তো যাই হোক, আজকের ঘটনাটা আমরা এখানেই শেষ করছি। তবে তার আগে আমরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে বলতে চাইবো, আমাদের এই চ্যানেলটা অত্যন্ত নতুন। তো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিদিনই সত্য, নির্ভর এবং মানুষের কাছ থেকে কালেক্ট করে ইমেল এপিসোড আপনাদের কাছে প্রতিদিনই আপলোড করা হবে। তো আপনারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না, যাতে আমরা ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা যাতে পেয়ে যান। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে আবার কালকে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।